আমি তো চাইবো না আমার মেয়ে সমকামী হোক। যে কেউ না কেউ তাকে এমন ভাবে শিখিয়েছে, মানে এটা কাইন্ড অফ ব্রেন ওয়াশ করে তাকে এটা মানে তাকে কনভার্ট করে ওইখানে নেওয়া হয়েছে। আমার এটা খুব ভালো লাগে, আমি এটা ছাড়া ভাবতে পারি না। আমার কোনো মেয়ে ভালো লাগে না, আমার মেয়েদের ব্যাপারে কোনো আগ্রহ নেই। তাকে যদি ডেকে নিয়ে না শেখানো হতো তাহলে সে মানে সমকামী হওয়ার কোনো চান্স তার ছিল না। যে সমকামী তার জন্য সমস্যা না হতে পারে, তার বাবা মার জন্য সমস্যা, সমাজের জন্য সমস্যা, অনেকের জন্য সমস্যা। কোনো অবস্থাতেই রাতের বেলা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা কারো কাছে মোবাইল থাকবে না। এখানে 3-4টা জিনিস খুব মানে বেসিক 2টা জিনিস খুব কাজ করে। এক নাম্বার হচ্ছে যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি পডকাস্টে, ইন্ডিয়ান নিউরোমাইন্ড ওয়েলনেসের পডকাস্টে। আমরা এর আগে প্যারেন্টিং এবং স্ক্রিন এডিকশন এইসব টপিকে যখন পডকাস্ট করেছিলাম, কমেন্টে তো আসলে কেউ কিছু লিখলে সেটা অনেক মানুষ পাবলিক দেখে, তো কিছু কমেন্ট এসছে, কিন্তু ইনবক্সে মানুষ অনেক কথা বলেছে। যেই কথাগুলো নিয়ে আজকে আমরা মানে অনেকে ডিরেক্টলি ম্যাডাম রিকোয়েস্ট করেছে যে এই টপিকে কথা বলতে হবে, কারণ স্ক্রিন এডিকশন তো শুধুমাত্র স্ক্রিনের সাথে জড়িত না, মোবাইল ফোনের ভিতরে সোশ্যাল মিডিয়া আছে, আর অনেক কিছু আছে, পর্ন আছে। এগুলোর সাথে যখন কারো বাচ্চা জড়িয়ে যায়, হ্যাঁ টিনেজাররা জড়িয়ে যায়, তখন বাবা মা কিন্তু খুব পেরেশানিতে পড়ে যায়। তো স্ক্রিন এডিকশনের পাশাপাশি এই জিনিসগুলোকে নিয়ে এক্সপ্লোর করার জন্য, এবং অনেকে ডিরেক্টলি বলেছো যে ম্যাডামকে এইগুলা নিয়ে কথা বলতে বলবেন, সেজন্য ম্যাডাম আপনাকে আবারও আমরা এই পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ম্যাডাম আমরা স্ক্রিন এডিকশনের একটা সাইড, যে স্ক্রিনের ভিতরে যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া নিয়ে আজকে কথা বলবো। আপনি যেভাবে মানে আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতে চান, আপনি ওইভাবে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসলে স্ক্রিন এডিকশন, সেদিন আমরা কথা বলেছিলাম যে মানে শারীরিকভাবে আমাদের কি কি ক্ষতি হয়। অ্যাটেনশন কমে যায়, চোখে কম দেখি, মানে চোখের পানি কমে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু মনোজাগতিক জায়গার থেকে, বা আমি যদি বলি যে আমাদের যে একটা মানে কি বলে মূল্যবোধ, সামাজিক, পারিবারিক এবং ব্যক্তি বিশেষের মূল্যবোধের জায়গা থেকে স্ক্রিন এডিকশন মানে ভয়াবহ একটা অবস্থায় চলে গেছে অলরেডি। মানে ইভেন দো মানে ঘটনাটা এখন এরকম খারাপ অবস্থায় আছে যে বাবা মা হয়তো জানেনই না তার বাচ্চা কোন জায়গায় আছে, কি করছে। আগেকার দিনে আমাদের সময় সিস্টেম ছিল যে ছেলে বাচ্চা হলে তো অবশ্যই, মেয়ে বাচ্চা তো তখন বাইরে যেত না, ছেলে বাচ্চা হলে সন্ধ্যার মাগরিবের আজানের আগে ঘরে ঢুকতে হবে, যেখানে যাও সন্ধ্যার আগে বাসায় আসতে হবে। ওইটা কেন? বাবা মা মেক শিওর করতো রাতের অন্ধকারে কোনো ক্রাইম জাতীয় কোনো ঘটনার ভিতরে সে যেন পা না বাড়াতে পারে। কিন্তু সে রাতের অন্ধকারও লাগবে না, বাইরের লোকজনের সাথে মেলামেশাও করা লাগবে না, ঘরের ভিতর বসে মোবাইলে আপনার বাচ্চা বাংলাদেশ থেকে পোল্যান্ডে চলে গেছে, আপনি জানেন না। যখন জানেন তখন অনেক দেরি হয়ে গেছে, এবং এগুলি আমরা প্রতিনিয়ত ম্যাডাম আমি মানে এটা তো পোল্যান্ড বা আমেরিকা যে কোনো জায়গায় যাওয়া যায়, কিন্তু বাংলাদেশের ভিতরের একটা টপিক আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশের ভিতরেও কিন্তু ইদানিং জিনিসগুলো সামনে এসেছে, যে সোশ্যাল মিডিয়ায় হোমোসেক্সুয়ালদের যে একটা বড় একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো এই যে হোমোসেক্সুয়াল একটা ছেলে, ইয়াং ছেলে হয়ে যাচ্ছে, বা একটা মেয়ে হয়ে যাচ্ছে, বা ওই দিকে যাচ্ছে, এইটার পিছনে সোশ্যাল মিডিয়া আর একটা কিন্তু, তাই না, বড় ভূমিকা। এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। আচ্ছা, আপনি যে বললেন যে এটার ভিতরে সোশ্যাল মিডিয়াটা বড় ভূমিকা, আমার মতে এটার মধ্যে 90% ভূমিকা সোশ্যাল মিডিয়ার এখন। এই কারণে যে আমাদের সমাজ ব্যবস্থা তো বাইরের দেশের মতন না। মানে আমরা বাবা মা যারা, বা আমাদের বাবা মা যারা, ওনারা তো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতন ওইরকম ফার্স্ট থিঙ্কিং এর, ফার্স্ট ভাবনার বা ওইটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতন অবস্থা মানসিকতা থেকে সামাজিক মূল্যবোধই অন্যরকম। সেই জায়গা থেকে ওনাদের তো প্রশ্নই আসে না যে বাচ্চাদের সামনে এগুলি নিয়ে খোলামেলা কথা বলেছে, বা বাচ্চারা দেখেছে, বা টিভিতে প্রোগ্রামে এগুলি বাচ্চারা দেখেছে, খুব ইউজুয়ালি এগুলো দেখে দেখে বড় হয়েছে। এটা ওরা জানে যে এটা একটা ইনসিডেন্টাল লার্নিং এর মধ্যে পড়েছে, যে আমরা দেখছি শুনছি বা এটা চলে, এরকম থেকে ওরা করেছে। ব্যাপারটা কিন্তু ওইটা না। যা কিছু হয়েছে, যত বড় নেটওয়ার্কই হোক না কেন, এইটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণেই হয়েছে।
সোশ্যাল মিডিয়া বলতে মোবাইলের জন্যই হয়েছে, স্ক্রিনের জন্য হয়েছে। তা নাইলে আপনি জানেন যে ময়মনসিং কমিউনিটি বেসড একটা হোমোসেক্সুয়াল একটা কমিউনিটি আছে, আচ্ছা। রংপুর একটা সমকামী একটা কমিউনিটি আছে, মানে আলাদা আলাদা জায়গার জন্য হ্যাঁ, আলাদা আলাদা। কুমিল্লা সমকামী একটা কমিউনিটি আছে। এই কমিউনিটির থেকে এখন আপনার কথা হচ্ছে যে এই কমিউনিটির ভেতরে আপনি যদি ডুব দেন, সে আপনি একটা অ্যাডাল্ট, আপনার নিজের উপর নিজের কন্ট্রোল আছে, আপনি যদি মানে বাই চান্স দেখে ফেলছেন বা চলে গেছেন, আপনি দেখছেন, আপনি যদি ওই টাইপের মানসিকতা না হন, আপনি বের হয়ে আসতে পারবেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো, একটা 17 বছরের ছেলের কথা, 15 বছরের, 12 বছরের একটা ছেলের কথা, 12 বছরের কথা বাদ দেন, আপনি মনে করেন যে 12 বছরের বাচ্চাটা হয়তো বুঝবেই না এটা কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু যদি আপনি মনে করেন একটা ক্লাস 8-এ পড়ে বা 9-এ পড়ে একটা ছেলে বাচ্চা এইরকম একটা কমিউনিটির কথা দেখলো, ঢুকলো, তাহলে ওর অবস্থাটা বুঝেন তো আপনি। বিশেষ করে প্যারেন্ট হিসেবে, যেহেতু আমার বাচ্চা এখন অ্যাডাল্ট না, আমি প্যারেন্ট হিসেবে এটা কিন্তু আমার অধিকারও বটে এবং আমার দায়িত্বও যে আমার সন্তানকে আমি কি শিখাতে চাই, কি শিখাতে চাই না। সো ডেফিনেটলি বাংলাদেশের কনটেক্সটে এবং ধর্মীয় সামাজিক সমস্ত মূল্যবোধের দিক থেকে দিয়ে তাকালে কোনো প্যারেন্টস বাংলাদেশে অন্তত চাবে না যে আমার ছেলেটা শিখুক সমকামিতা। এটা তো ইম্পসিবল, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এটা শিখে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি। বাংলাদেশের সবাই তো অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট জায়গাকে ফ্রেমিং করে, সেই ফ্রেমিংটা হচ্ছে যে ওই দাড়ি টুপি হিজাব, ওনারা খুব মানে রেস্ট্রিক্টেড করে সবকিছু, ওনারা খুব উগ্র। ওকে ফাইন, আমার নিজের একটা ক্লায়েন্ট আছে, বাবা মা হিন্দু, আচ্ছা, ওনারা চান না যে ওনাদের মেয়ে কিন্তু অ্যাডাল্ট, ওনারা চান না যে ওনার মেয়ে সমকামী হয়ে গেছে, ওনারা এটা চান না। মা সারা জীবন সরকারি চাকরি করে বেড়াইছেন, কিন্তু মহিলা যেভাবে কাঁদছে আমার চেম্বারে এসে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কাছে আরেকটা প্যারেন্ট এসছেন খ্রিস্টান, বাবা বলছেন যত যাই হোক না কেন ম্যাডাম, আমি তো চাইবো না আমার মেয়ে সমকামী হোক, বা আমি তো চাইবো না। উনি তো শুধু এইটা বলেন না, এই সমকামীর কথা তো উনি ভাবতেই পারেন না। যেদিন উনি শুনছেন জানছেন সেদিন তো ওনার একটা স্ট্রোক হয়েছে, মাইল্ড একটা স্ট্রোকের মতন। উনি আমাকে বলেন যে মানে আমি খ্রিস্টান হতে পারি, ধর্মের দিক থেকে আপনার মতন হিজাব করা ফ্যামিলি আমাদের না, কিন্তু তার মানে তো আমার মেয়ে শর্ট থেকে শর্টের মাইক্রো মিনি লেভেলের কাপড় চোপড় পরবে, উড়াধুরা চলবে, ছেলেদের সাথে হুন্ডাতে বসবে, বা দুইটা মেয়ে একটা হুন্ডাতে করে যাবে, এগুলো আমি পছন্দ করি না। তার মানে ম্যাডাম আমাদের দেশের যে সামাজিক মূল্যবোধ, মানে বাংলাদেশের যে সামাজিক মূল্যবোধ, এই মূল্যবোধের জায়গা থেকে, মানে এটা ধর্মের জায়গায় আরো পরে, তো এমনিতে যে সামাজিক হিন্দু মুসলিম বৌদ্ধ যেই হোক না কেন, আমাদের দেশের মূল্যবোধে আমরা এমন একটা জিনিস যেটাকে চাই না, সেটা ওই বাচ্চারাও কিন্তু শিখতো না আনলেস সোশ্যাল মিডিয়া এসে তাদেরকে পুশ করে শিখে দিচ্ছে। ওইটা হচ্ছে দেখে শিখলাম, ঢুকে শিখলাম, জেনে শিখলাম, সেইভাবে শিখলো। আদারওয়াইজ তো তোর শিখার কথাই ছিল না, শিখতই না, জানতই না। যেমন আমি একটা স্টোরি বলি। জি প্লিজ। আচ্ছা, আমার কাছে একজন ডাক্তার আমাকে একটা বাচ্চাকে রেফার করেছেন, তা আমি সেই বাচ্চার সাথে কথা বলেছি। বাচ্চার মা এসছেন, হ্যাঁ, বাচ্চা বিছানার থেকে আমি হসপিটালে গেছিলাম ভিজিটে, তা আমি গিয়ে দেখলাম যে ও একটা রুমের মধ্যে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে যে আমি অ্যাট এ গ্ল্যান্স ওকে দেখে আমার মনে হয়েছে, আমি ভাবি নাই যে আমি এই জিনিস শুনবো, অ্যাট এ গ্ল্যান্স ওকে দেখে আমার মনে হয়েছে যে হাইলি ডিপ্রেসড। আচ্ছা, হ্যাঁ, পরে আমার সাথে সাথে আমি নিজে মনে মনে অনেক কিছু ভেবে ফেলছি, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। আমার মনে হয়েছে যে পড়াশোনার চাপ মনে হয় বেশি, সেই জন্য মনে হয় এত ডিপ্রেশন। আমি কথা বলতে বসেছি। কথা বলতে বসার পরে আমি যেটা শুনলাম ওর থেকে, আমি যেটা জানলাম, সাইকোলজিস্টের জায়গা থেকে বা থেরাপিস্টের জায়গা থেকে আমি তো জাজমেন্টাল হতে পারি না, আমি স্বাভাবিক ছিলাম, কিন্তু আমি ওই কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আচ্ছা আচ্ছা। ও ক্লাস 8-এ পড়ে, ঢাকার বাইরে একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে। ওকে। ও প্রতিদিন প্রাইভেট পড়তে যায়। ওর কাছে একটা মোবাইল আছে, ও মোবাইলে গেম খেলে,
মানে প্রাইভেটেও যায়, বাসার থেকে ওদের প্রাইভেট পড়তে যাওয়া, মানে যেটা কোচিং করা আর কি, Coaching, স্কুলের হ্যাঁ। টিচারদের কাছে কোচিং করা, ওইটা একটা বেশ দূরত্বের জায়গা। মনে করেন মানে আর কি জেলা শহরে আসতে হয় বা থানা শহর আসতে হয়, হয়তো গ্রামে থাকে, সেইখান থেকে অনেকখানি হাঁটে, তারপরে অনেকখানি রিক্সা করে বা মোটর রিক্সাতে করে এসে স্যারের কাছে পড়ে টড়ে তারপরে যায়। মা জানেন এবং ও নিজেও জানে বা ফ্যামিলির লোকজন জানে যে ওর বাসায় আসতে আসতে 2.5-3 ঘন্টা লেগে যাবে। ওকে। আচ্ছা, যাওয়া আসা এবং পড়া সবকিছু মিলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, এটা নর্মাল একটা ঘটনা। ও একদিন মোবাইলে ঢুকতে গেলে দেখবেন মোবাইলে কিন্তু একদম ওপেন, এটা সবার মোবাইলে আসে, পর্নের বিভিন্ন সাইট আসে। একটা জাস্ট খালি আঙ্গুলের একটা ক্লিক, আপনি কিন্তু ঢুকে গেছেন একটা আলাদা রাজত্বে। রাইট। হ্যাঁ, কোনো সাইটে আপনার থাকে 18+ না হলে আপনি ঢুকতে পারবেন না। অনেকগুলির মধ্যেই কিন্তু এটা থাকে না। কিন্তু ম্যাডাম ওইখানে তো যাচাই করার অপশন নেই। আমি লিখবো আমি 18+, আমার যদি হ্যাঁ 16 বছর হয় সে তো আর যাচাই করতে পারবে না। হ্যাঁ, আমার 15 বছর হইলেও কেউ দেখতে আসতেছে না, আর এটা ওদের প্রয়োজনও নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওদের দরকার ওদের বিজনেস। দরকার বিজনেস। পর্ন ওরকম একটা সাইট ওর কাছে খুব কিউরিয়াস লেগেছে যে এটা কথার মানে কি বা এটা কি জিনিস। ওর সাইটেও ক্লিক করেছে। ক্লিক করার পরে তো একটা অন্য জগতে, ভুবনের মধ্যে ঢুকে গেল। প্রথম কিছুদিন ও দেখে প্রথম ও ওইখানটা দেখে চলে বের হয়ে আসছে। সারাদিন ঘুরছে। ও আমাকে বললো যে সারাদিন প্রাইভেটে গেলাম, বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, শুয়ে থাকলাম, আমার কাছে খালি মনে হচ্ছিল যে কি দেখলাম, আবার একটু দেখি। ও আবার কিউরিয়াস হয়ে দেখতে গেল। এইবার দেখতে গিয়ে দেখলো যে ওকে অনেকে ডাকছে। আচ্ছা, ওইখান থেকে তাকে মেসেজ দিয়ে ডাকছে যে আমি এই অঞ্চলের এই জায়গাটাতে আছি, আমার 10 গজের মধ্যে বা 100 গজের মধ্যে কে কে আছো আমাকে জানাও। আচ্ছা, আমার একটা পার্টনার লাগবে। ওকে। এবং মেল পার্টনার লাগবে। আমি বিং সো সারপ্রাইজড, আমি এগুলো জানতাম না। ও দেখলো যে ওর যে প্রাইভেট, সেখান থেকে ওই জায়গাটা 2 কদমও না, একদম কাছে। আচ্ছা, একদম কাছে। ও বলছে তখনও পর্যন্ত আউট অফ কিউরিয়াস সে এই কাজটা ক্লিক করলো, জানালো। সে জিজ্ঞেস করলো যে ওকে তাইলে, যে বলছে যে আমার কাছে আমার লাগবে একজন পার্টনার, সে বলছে আমি আছি। তখন বলছে যে তুমি কি এর আগে কখনো এরকম এসছো? বলছে না, আমি আসিনি। বলছে যে আমি তো এগুলি কিছু জানিও না। বলছে যে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে জানাই দিব সব। সো এই ছেলেটা, মানে আপনার ক্লায়েন্ট, উনি ক্লাস 8-এ পড়ে এবং তার হোমোসেক্সুয়ালিটি, পর্ন এ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। শুধুমাত্র একটা ফোন, একটা র্যান্ডম ক্লিক চলে গেল একটা জগতে, সেখান থেকে আবার চলে গেল আরেকটা জগতে, এবং এটা এখন স্ক্রিনের মধ্যে নাই, এটা এখন তার বাস্তব জীবনে চলে এসেছে। এখন আর স্ক্রিনের মধ্যে নাই। হ্যাঁ, পর্নের ক্ষেত্রে একটা জিনিস তাও যে এটা স্ক্রিনের মধ্যে থাকে, তারপরেও স্ক্রিন থেকে তো ব্যক্তি জীবনে আসে, আচরণের প্রভাব পড়েই আসে, ব্যক্তি জীবনে আসে, কিন্তু ওইটা তো সশরীরে, এটা তো একটা বড় সাহসের ব্যাপার। তাকে এই জিনিসটা করতে গেলে তাকে মানসিকভাবে স্টেবল হইতে হবে যে ওকে ফাইন, আমি যাব। এবং আপনি চিন্তা করেন এমন একটা জায়গা, সেটা ওই যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চিটাগাং এরকম একটা বেল্টের, যারা মানে ধার্মিকভাবে পায়াস একটা গ্রুপ, সাধারণত হ্যাঁ এইরকম একটা পায়াস গ্রুপের জন্য পদের একটা মানুষের ঘরের একটা গ্রামের একটা ছেলে বাচ্চা একটা থানাতে বা ওরকম একটা জায়গায় আসলো, এসে সে এই কাজটা করবে এবং সে যাচ্ছে কিন্তু একটা মানে একটা থ্রিলিং এর থেকে, যে কি হবে। ইউজুয়ালি এই বয়সটাও থ্রিলিং এর বয়স। হ্যাঁ, থ্রিলিং এর বয়স। কি হবে, কি করবে। পড়াশোনা করার কারণে তো তার কিছু আইডিয়া আছেই এই ব্যাপারে। আচ্ছা, তারপরে সে গেল, যাওয়ার পরে দেখলো যে একটা কলেজে পড়ুয়া, মানে এইচএসসি দিবে এরকম একটা ছেলে বা তার চাইতে একটু বড় এরকম একটা ছেলে তার জন্য অপেক্ষা করছে। ওকে।
সে তাকে শিখাইলো হোয়াট ইজ দ্য প্রসেস, তারপরে তারা মিটিং করলো, তারপরে সে বাসায় আসলো। ওকে। এই তার লাইফ চেঞ্জ হইল। এরপর থেকে সে এই কাজটা র্যান্ডম করা শুরু করলো। 1 দিন 2 দিন যে কয়দিন ইয়েতে কোচিংয়ে যেতে হয়, প্রাইভেটে যেতে হয়, সে কয়দিন। এরপরে মাকে বললো যে প্রাইভেটে আমাকে আরো বেশি বেশি যেতে হবে, আমার বেশি পড়তে হবে, বেশি টাকা লাগবে। মা বয়স্ক এবং গরিব, তারপরেও ছেলের পড়ার আগ্রহ দেখে মা আরো বেশি বেশি প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দিল। আরো বেশি সময় ধরে তাকে থাকতে হলো। সে যাচ্ছে, এই কাজ করতেছে। আমি বললাম যে তুমি কিভাবে বুঝলা যে তুমি এটা পছন্দ করো? তখন বলে যে আমার এটা খুব ভালো লাগে, আমি এটা ছাড়া ভাবতে পারি না, আমার কোনো মেয়ে ভালো লাগে না, আমার মেয়েদের ব্যাপারে কোনো আগ্রহ নাই, এবং আমি তো প্রেম করছি না, আমি তো প্রেম করবও না, কাজে আমাকে নিয়ে তো মার কোনো টেনশন নেই। আচ্ছা। তা মা তো বলতেছে তো বাবারা তুই একটা জায়গায় 10টা প্রেম কর, তাও তুই মানে মানে উনি তো ধর্মীয় জায়গার থেকে দেখছেন ব্যাপারটা, স্পিরিচুয়ালি, যে যেটা আমার ধর্মের নিষেধ, হারাম, তুই হারাম কাজের মধ্যে লিপ্ত হোস না। ও বলতেছে আমার খুব ভালো লাগে, আমার এটা ছাড়া আর কিছুই আমি ভাবতেই পারি না। এখন আমার কথা হচ্ছে যে তুমি কিভাবে বুঝলা যে এটা তোমার ভালো লাগে? এইখানে তুমি যাওয়ার আগ পর্যন্ত তো তুমি বুঝতে পারছিলা কি তোমার শরীর কি তোমাকে এটা বলতো যে অ্যাকচুয়ালি আমি না মেয়েদের ব্যাপারে আগ্রহ পাই না? কিছু ছেলে থাকে না যে মেয়েদের মানে খুব অল্প বয়সেই যে পিউবার্টি হিট করে যে বয়সে বাচ্চাদের, ছেলে বাচ্চাদের, সেই সমস্ত ছেলে বাচ্চারা সাধারণত কি করে, ওরা বুঝে যে ওরা খুব ছোট, যেই মেয়েটাকে ওদের পছন্দ হয় সেই মেয়েটাকে একটা ফুল দিতে গেলে বা একটা কোনো গিফট দিতে গেলে বা কলেজের সামনে বা স্কুলের সামনে দাঁড়ায় থাকলে মেয়েটা পছন্দ করবে না। হ্যাঁ, রাদার ওর চাইতে একটু বড় একটা ম্যানলি চেহারার একটা ছেলেকে ও পছন্দ করবে। তারপরে ও সাহস করে ওই মেয়েটার সামনে যায়। হ্যাঁ, পছন্দ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলি হয়। কিন্তু কিছু কিছু ছেলে আছে বলে যে দাঁড়া আমার মেয়েদের এই সমস্ত ন্যাকামি ভাল লাগে না। ওই রিজেকশনটাকে আসলে দেখাতে চায় না। হতে পারে যে ওর রিজেকশনটাকে অ্যাভয়েড করার জন্য এটা বলে, বা হতে পারে যে কিছু বাচ্চা আসলেই মানে ভাবে যে এটা আমার প্রেমের বয়স না, আমি এগুলি নিয়ে ভাববো না, আমার ফ্রেন্ড সার্কেল প্রেম টেম করে করুক, এর পিছনে ওর পিছনে দৌড়াক, আমি করব না। হ্যাঁ, কিন্তু তুমি কি এটা ভেবেছো কখনো যে তোমার কি মনে হয়েছে যে আমার কোনো মেয়ে কখনো পছন্দ না? না, সেটা না, আমার এই জায়গায় ঢুকার আগে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। এই তো বের হয়ে গেল ঘটনা। তার মানে ব্যাপারটা আবারও ওই একই জায়গায় যাচ্ছে ম্যাডাম, যে এটা একটা লার্নড বি, মানে তাকে যদি ডেকে নিয়ে না শেখানো হতো তাহলে সে সমকামী হওয়ার কোনো চান্স তার ছিল না। বাই হিমসেলফ, মানে ফ্রম উইদিন তার এই জিনিসটা ছিল না। আমরা এই 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 কথাটাই বলছি যে মানে যত ক্লায়েন্ট আসে তার বেশিরভাগ সময় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখেছি, সমকামী সমস্যা নিয়ে, যে সমকামী তার জন্য সমস্যা না হতে পারে, তার বাবা মার জন্য সমস্যা, সমাজের জন্য সমস্যা, অনেকের জন্য সমস্যা নিয়ে যখন আসা হয় তখন এক্সপ্লোর করতে গেলে দেখা যায় যে কেউ না কেউ তাকে এমন ভাবে শিখিয়েছে, মানে এটা কাইন্ড অফ ব্রেন ওয়াশ করে তাকে এটা মানে তাকে কনভার্ট করে ওইখানে নেওয়া হয়েছে। এমন না যে সে ফ্রম উইদিন, সে ভিতর থেকে এটা ছিল। এখানে 3-4টা জিনিস খুব মানে বেসিক 2টা জিনিস খুব কাজ করে। 1 নাম্বার হচ্ছে যে মানুষ মাত্রই হচ্ছে রিজেকশন নিতে পারে না। যখন আপনাকে বলা হয়েছে এটা তোমার নিষেধ, এটা তুমি করতে পারবে না, তখন মানুষের মনে হয় আমি এই নিষেধ ভাঙবো। রেভিলিয়াস হওয়ার ব্যাপারে মানুষের কিন্তু খুব আগ্রহ। যখন আপনি বলছেন যে ধর্মীয়ভাবে বা পারিবারিকভাবে এই জিনিসটা নিষেধ, তখন আপনার মনে হবে যে কি নিষেধ? ছোট বাচ্চা, ও ভাবছে যে নিষেধটা কি, তাইলে আচ্ছা ও এইটা নিষেধ, এটা গোপন, যেহেতু গোপন আছে কিন্তু আমি করতে পারছি খুব কমফোর্টেবলি, তাইলে এটা আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি কিন্তু ওর ভালো লাগার থেকে কাজটা ও শুরু করে নাই। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 যেটা আমার কাছে মনে হয়, সেটা গত পর্বেও আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে স্ক্রিন আপনি আপনার বাচ্চাকে দিবেন, এখন না দিয়ে কোনো উপায় নাই, দিতেই হবে, কিন্তু আপনাকে মনিটর করতে হবে। সেটা এমন হতে পারে যে আপনি শিক্ষিত না, এমন হতে পারে যে আপনি টেকনিক্যাল কোনো বিষয়ের সাথে খুব বেশি পরিচিত না, কিন্তু অল অন এ সাডেন আপনি বলবেন তুমি মোবাইলে কি করছো আমি দেখবো। আপনি ওর গার্জিয়ান, আপনার সেই অধিকার আছে। কারণ আমাদের দেশ এখন আমেরিকা হয়ে যায় না যে 18 বছর রয়ে গেছে তুমি বাইরে হয়ে যাও। ওই জায়গা তো আমাদের আমরা যাইনি। আমাদের সবকিছু এখনো পর্যন্ত ছেলে বিয়ের আগ পর্যন্ত বাবা মা তার দায়িত্ব পালন করছে। তাইলে সেই ক্ষেত্রে ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, তুমি কি করছো?
আমি দেখব। আর আমি যেটা বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে এইচএসসি পর্যন্ত ছেলে বা মেয়ে কারো কাছে তাদের পার্সোনাল মোবাইল বলে কিছু থাকবে না। আমি জানি না আমার এই কথাটাকে কে কিভাবে দেখবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্যারেন্টিং হতে হবে প্যারেন্টিং এর মতন। মানে প্যারেন্টিং হলো যে আচ্ছা তুমি মানে আজকে একরকম কালকে একরকম, আজকে আপনি একটা ব্যারিয়ার দিলেন কালকে আপনি সেই ব্যারিয়ার তুলে নিলেন, এইরকম ভাবে প্যারেন্টিং হয় না। মানে যেটা রুলস সেটা মেনটেন হ্যাঁ, করতে হবে। রুলস মেনটেন করতে হবে। কিরকম? তুমি মোবাইল পাবা, তোমার মোবাইলে যা কাজ আছে যত পড়াশোনা আছে সবকিছু তুমি করবা, কিন্তু দিন শেষে মোবাইল তুমি আমার কাছে ফেরত দিবা। রাতের বেলা একটা জিনিস খুব ভালো করে আমি বলি, আমার ক্লায়েন্টদেরকে রেগুলার বলি, আমি পডকাস্টের মাধ্যমে সবার জন্য বলে দিই, কোনো অবস্থাতেই রাতের বেলা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা কারো কাছে মোবাইল থাকবে না। রাতের বেলা মোবাইল বাচ্চাদের কাছে থাকবে না। যতই বাচ্চা বলুক যে আমি তো কিছুই দেখি না, তাহলে দরকারটা কি? না, হতে পারে সে কিছু দেখে না। হ্যাঁ, এটা হতে পারে সে সত্যি কথা বলছে, আসলে সে দেখে না, আসলে সে ঘুমায়, কিন্তু তারপরেও ওইটার থেকে একটা রে বের হয়। এইটাও তোমার ক্ষতি তো শেষ নাই, ক্ষতির শেষ নাই। এই রে তোমার দরকার নেই, এই রে তোমার শরীরে ঢুকুক আমি সেটা চাই না। কাজেই এই মোবাইল তোমার কাছে থাকবে না। শুধু রাতের বেলা না, মানে তুমি পড়াশোনা করেছো, তুমি তোমাদের গ্রুপে তোমাদের মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গ্রুপ থাকে না, ক্লাস 10 হলে 10, 9 হলে 9, 8 হলে 8, ওই গ্রুপে কি কি পড়াশোনা আসলো বাবা মা আপনারা দেখেন। তুমি দেখেছো, পড়েছো, অনলাইনে ক্লাস করেছো, তারপরে কিছু ক্লাস কিনতে হয় বা কিছু ক্লাস লাইভ থাকে, সে কিছু করেছো, শেষ হয়েছে, ওকে ফাইন, ক্লোজ, প্যাক আপ, মোবাইল দিয়ে দাও। অনেক ফ্যামিলিতে এটাও করে ম্যাম, যে কম্পিউটার যেটা কিনে দেওয়া হয় সেটা ড্রয়িং রুমে রাখে। তুমি ড্রয়িং রুমে এসে সারাদিন কম্পিউটার যা খুশি করো, কম্পিউটার তোমার বেডরুমে নেওয়া যাবে না। আমার একজন ক্লায়েন্টের কিন্তু এটা গল্প স্টোরি, যে ক্লায়েন্ট চায় তার কম্পিউটার ভিতরে চলে যাবে, তার রুমে থাকবে। আমার এক্স্যাক্টলি মনে নেই ছেলে না মেয়ে, কিন্তু কলেজে পড়ে, এতটুকু মনে আছে অনেকদিন আগে। বাবা মা বলছে ড্রয়িং রুমে থাকবে, আর বাচ্চা বলছে যে না ভিতরের রুমেই থাকবে। তো ড্রয়িং রুমে আনা হয়েছে, সাইকোলজিস্টের কথা শুনে টুনে যে ঠিক আছে আমি কনভিন্সড, আমি ড্রয়িং রুমে রেখে, তখন তার আচরণ খুব চেঞ্জ। তখন আর তার সাথে কথা বলা যায় না। ঠিক আছে আমি তোমাদের কথা শুনেছি, এখন ওনার অনেক ভাব বেড়ে গেছে। কিন্তু আলটিমেটলি কি হয়েছে, এই ভাবটা কিন্তু তার আজীবন থাকে না। কয়েকদিন পরে তার রাগ কমে যায়, বাবা মায়ের ভালো আচরণে, সবার যখন সৌহার্দ্যমূলক আচরণ যখন বাবা মা করে, তখন কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো চলে যায়। কিন্তু এই যে কম্পিউটারটা যে তার বেডরুম থেকে ড্রয়িং রুমে আসলো, এটা যে এখানে আছে, এটার সুফল কিন্তু ঠিকই থেকে যাবে। এইটা যে একটা কত বড় ক্ষতির জায়গা, যে কম্পিউটার শুধু ড্রয়িং রুমে না, আমি বলবো ওপেন স্পেসে। এখন ড্রয়িং রুমের এরকম একটা, আপনি ড্রয়িং রুমে এরকম ভাবে ঢুকছেন, এই জায়গাটায় আপনার দেয়ালে ও কম্পিউটারে বসে আছে, আপনার ঢুকা দেখলে সে টুপ করে কম্পিউটার মিনিমাইজ করে ফেললো, আপনি তো দেখতে যাচ্ছেন না। কাজে এরকম একটা জায়গায় আপনার থাকবে, মা অথবা বাবা যদি অবসর থাকেন, হাঁটা চলার মধ্যে কম্পিউটারটা, মনিটরটা আমি দেখতে পারবো, ও চাইলে মনিটর চেঞ্জ করতে পারবে না। তোমার লাইফ, তোমার জীবনে তুমি গোপনে করো বা প্রাইভেসি মেনটেন করে করো, সব কিছু তুমি করবা, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি যে প্রাইভেসি মেনটেন করতে চাচ্ছ, যে রুম বন্ধ করে রাখবো, আমি আমার মতন মোবাইল হাতাবো, তারপরে আমি জানি আমি কিছু করব না, আমি খারাপ কিছু করব না, আমি জানি ছেলেটা খারাপ না, আমি জানি এই গ্রুপটা খারাপ না, এত কিছু আমার শোনারও দরকার নেই, বলারও দরকার নেই। মোবাইল তোমার কাছে থাকবে না, কম্পিউটার তোমার বেডরুমে থাকবে না, ঘটনা শেষ। এই যে বাচ্চাটাকে আমি বললাম, মাটার কথা চিন্তা করে দেখেন তো, ওনাকে মানে উনি কাউকেই বলে বোঝানোর মতন বা কাউকে এক্সপ্লেন করার মতন জায়গা নাই যে আমার ছেলের কি হয়েছে, কেন সে এখন হসপিটালে। আর ছেলেটারও কিছু এমন অবস্থা যে সে দেখছে তার ছোটবেলার থেকে বড় হওয়া পর্যন্ত, এই বয়সটা পর্যন্ত সে দেখেছে মা নামাজ পড়ে, রোজা রাখে, ধর্মীয় অনুশাসন মেনটেন করে চলে। ও জানে যে এই পরিবেশের জায়গা থেকে ও যেটা করছে সেইটা মানে নীতিগতভাবে বা মূল্যবোধের জায়গা থেকে বা স্পিরিচুয়ালি দিস ইজ নট ফেয়ার বা এটা উচিত না, কিন্তু সে পারছে না নিজেকে কন্ট্রোল করতে। সে একটা
লুপের মধ্যে আটকে গেছে। এই জটিলতার তো কোনো প্রয়োজন ছিল না যদি আপনি মোবাইলই না দিতেন। আচ্ছা ম্যাডাম, এটা তো মানে একটা আরেকটা দিকে চলে গেল, কিন্তু আমরা আবার একটু পিছনে ফিরে আসি, শুধু পর্নের কথাটা যদি বলি, বিভিন্ন সার্ভেতে দেখা যায় যে কি পরিমাণ মানুষ, হ্যাঁ পুরুষ মানুষ কিন্তু বেশি মহিলাদের তুলনায়, তো তাও মহিলাদের সংখ্যাটাও যে একদম নেহাত কম তা না, পর্ন এডিক্টেড অথবা পর্ন দেখে নিয়মিত, এবং সেটার ইম্প্যাক্ট, তার কগনিশন তো চেঞ্জ হয়, তার ব্রেইনের নিউরোসাইকোলজি কিন্তু চেঞ্জ হয়ে যায় যখন সে নিয়মিত পর্ন দেখে, এটার ইম্প্যাক্ট এসে তার আচরণে পড়ে। আমি ম্যাডাম একটা দেখেছি কেস যেখানে হাজবেন্ড ওয়াইফকে রেখে ওয়াশরুমে যেয়ে পর্ন দেখে, এবং এটা ওয়াইফ একটা সময় টের পায়, টের পাওয়ার পরে সাইকোলজিস্টের কাছে আসতে চায়, এবং হাজবেন্ড আসবে না, অনেক কাহিনী করে একটা সময় আসলো, অল্প কিছু সেশনে হয়তো হাজবেন্ড এসছে, তারপরে যেটা হয় ম্যাডাম, হাজবেন্ড আর আসতে চায় না, হ্যাঁ ওয়াইফই আসে, এটা কি কারণে যে এক্স্যাক্টলি আমি নিজেও জানি না, কিন্তু ওয়াইফ সব সময় আসে, হাজবেন্ডরা আসতে চায় না। কাপল কাউন্সিলিং এও দেখা যায় ওয়াইফরা খুব আগ্রহী, হাজবেন্ড একেবারেই আগ্রহী না, মনে বলে যে এটা ওর দোষ, এটা একটা ট্যাবু আছে। যাই হোক, তো এই যে হাজবেন্ড, এইখানে তো মানে সেক্সুয়াল ডিজায়ারের কোনো বিষয় নাই, কারণ সেক্সুয়াল ডিজায়ার তো সে তার ওয়াইফের কাছ থেকেই ফুলফিল করতে পারবে, তার মানে এখানে অন্য কিছু ঘটতেছে, অন্য একটা সাইকোলজিক্যাল এখানে গেম আছে। এটা কি, এবং এটার ক্ষতিটা কি, এবং এটা থেকে মানুষ কিভাবে বের হয়ে আসবে? এটা তো সম্পূর্ণই আপনার কগনিটিভ জায়গার থেকে মানে তখন কাজ করা শুরু করে ফেলছে। যখন আপনি ওই যে বলেছিলাম অ্যাডিকশন, প্রথম যখন পর্ন দেখেছে তখন হয়তো পর্ন একটা দুইটা দেখেছে, এমন কোনো পুরুষ মানুষ নাই যে তার ইয়াং এজে বা একটা মানে আর কি প্রৌঢ় বয়সে পর্ন একবার দুইবার বা ছোটবেলায় একবার দুইবার পর্ন দেখে নাই। এটা নর্মাল ফেনোমেনা, এটা ছেলেরা দেখে, মেয়েরা কিন্তু ইয়াং এজে পর্ন দেখে না তেমন একটা। হ্যাঁ, হয়তো বড় হলে হাজব্যান্ডের সাথে একটা দুইটা দেখে, হাজব্যান্ড দেখছে বা সেরকম, বা বন্ধু বান্ধবরা, কিন্তু অ্যাকচুয়ালি মেয়েরা পর্ন দেখে না, কারণ ওরা মানসিকভাবে ওই ইয়েটা নিতেই পারে না। সার্ভে তো তাই দেখা যায়, মানে ওদের কাছে তো সার্ভে আছে, পুরুষের সংখ্যাটা হিউজ হিউজ অ্যামাউন্ট অফ, হিউজ অ্যামাউন্ট, হ্যাঁ পর্ন দেখে। কিন্তু পর্ন হচ্ছে ওই স্ক্রিন অ্যাডিকশনের মতন ভয়াবহ একটা অ্যাডিকশন, যে এইটা দেখতে 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 শুধু শুধু সে যে দেখে ব্যাপারটা কিন্তু তা না, সে দেখে এবং সে তার আচরণে পরিবর্তন আনে, সে অটোমেটিক চলে আসে। হ্যাঁ, কারণ আপনার শরীর উত্তেজিত হচ্ছে, আপনি স্টিমুলেশন পাচ্ছেন, তা আপনি অটোমেটিক্যালি ওই কাজটা আপনি করবেন, তাহলে ওই কাজটা করছেন, এবং আপনি যখন আপনি এই করতে 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 আপনার এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যখন আপনি ওয়াইফের সাথে মানে বৈধ উপায়ে একটা ঘটনা ঘটাতে যাচ্ছেন, তখন আপনার ব্রেন কিন্তু জানে, অবচেতন ব্রেন কিন্তু জানে যে এইটা আপনাকে লুকায় করতে হবে না, মানে এইটা আপনার ওনার থেকেও লুকাইতে হবে না, বা এটা আপনার বাথরুমে গিয়ে করতে হবে না, বা বারান্দায় গিয়ে করতে হবে না, মানে গোপনে করতে হবে না, ব্রেন জানে। তার মানে একটা ডোপামিন কিন্তু ব্রেন পেল না। তার মানে আমি মানে একটু মানে দর্শকদের জন্য বলা, যে এই যে গোপনে যে কাজটা করা, এটার মধ্যে যে একটা থ্রিল, একটা ব্যাপার আছে, ওইটার কথাই বলা হচ্ছে এখানে, যে গোপনে করার মধ্যে যে থ্রিল, ওইটা মিস করছে। তার মানে পর্ন কেন দেখতে যায় মানুষ, এই ব্যক্তি কেন পর্ন দেখছে, তার ওয়াইফকে রেখে, ওইটার এক্সপ্লেনেশন আসছে। একটা সে পেল না, তার একটা হরমোন ইনক্রিজ হলো না, এক নাম্বার। 2 নাম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি তার আরেকটা প্রেশার কাজ করে, যে এর কাছে আমি যদি খুশি করতে না পারি, বা এর কাছে যদি আমি আমার পৌরুষত্ব ঠিক মতন দেখাতে না পারি, তাইলে আমি ছোট হয়ে যাব। কিন্তু অটোমেটিক্যালি সে তো প্রতিদিন পর্ন দেখে, ইন অ্যান এভারেজ সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন সে পর্ন দেখে, কেউ কেউ তো 7 দিনে 7 দিনই দেখে। তাইলে সে তো ওই যেইভাবে সে দেখে দেখে তার মানে বডি স্ট্রাকচারের মধ্যে পুরো ঘটনাটা কগনিশনের জায়গা থেকে এবং কাজের জায়গা থেকে, আচরণের বিহেভিয়ারের জায়গা থেকে যেভাবে জিনিসটা সেট আপ হয়ে গেছে, যত তাড়াতাড়ি তার স্পাম মানে রিলিজ করে, হ্যাঁ ওয়াইফের সাথে করতে গেলে তো ওইটা অত তাড়াতাড়ি রিলিজ করলে হয়তো দেখা যাবে ওয়াইফের আপনার অর্গানিজম তৈরি হয়নি ততক্ষণে, কিন্তু তার হয়ে গেছে, তার হয়ে গিয়ে মানে মানে স্পার্ম রিলিজ হয়ে গেল, তাহলে ওয়াইফ একবার দুইবার তিনবার, চতুর্থবার বলবো তুমি তো অ্যাকচুয়ালি ঠিক মতন মানে আর কি আমাকে সন্তুষ্ট করতে পারছো না, তাইলে
তার তার মাইন্ডসেট সেলফ স্টিম এইদিকে কমে গেল। শেষ হয়ে গেল। সে ওয়াইফের সাথে নিজেকে ছোটও দেখাতে চাচ্ছে না। হুম। আসলে যখন মানে ওয়াশরুমে বসে একজন পার্সন পর্ন দেখে মাস্টারবেট করছে, তখন তার মধ্যে একটা তাড়াহুড়া থাকে হুম যে আমি যাই হোয়াটএভার আই এম ডুইং, আমাকে এটা দ্রুত শেষ করতে হবে। হুম ব্রেন কিন্তু রিপিটেশনের মাধ্যমে শিখে। সো এই ঘটনা যখন রিপিট হয়, তখন ব্রেন এটা শিখে যায় যে ওকে, হোয়েনএভার দিস পারসন ডাজ দিস, তখন আমাকে খুব দ্রুত ইজাকুলেট করে মাস্টারবেশন শেষ করে রুমে চলে যেতে হবে। হুম। So তার ব্রেন বা এটা শিখে যায় যে মানে খুব দ্রুত এই জিনিসটা শেষ করতে হবে। শিখে যে এত দ্রুত ব্রেন শিখে ফেলছে যে এত দ্রুত কাজটা হয়ে গেছে, সে যখন নর্মাল একটা মানে ফ্যামিলি লাইফে নর্মাল একটা ইন্টিমেট করতে গেছে, অটোমেটিক্যালি তার ঘটনাটা কিন্তু দ্রুত হ্যাঁ, হয়ে যাচ্ছে। হয়েছে। কিন্তু দ্রুত হয়ে গেলে আপনার পার্টনার, তো যখন আপনি মানে নিজে মাস্টারবেশন করছেন তখন তো কোনো পার্টনার ছিল না, হুম, কিন্তু এইখানে আপনার পার্টনার তো আপনার উপর খুশি হচ্ছে না, বা আপনার মানে আচরণে সে মন খারাপ করছে, তাহলে এইখানে আপনার একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে। ঠিক যাচ্ছে, তাহলে এই দায়বদ্ধতাটার মধ্যে সে যেতে চাচ্ছে পড়তে না। চায় না। আবার পাশাপাশি আরেকটা জিনিস ম্যাডাম, একটা তো পার্টনারের ব্যাপার, আরেকটা নিজের ব্যাপার, মানে ব্যক্তি নিজেও কি যথেষ্ট পরিমাণ স্টিমুলেট হচ্ছে কিনা। কারণ পর্নে যে জিনিসগুলো দেখা যায় সেগুলো তো অবাস্তব সবকিছু। হুম ওই অবাস্তব জিনিস সেগুলো তো সে তার ওয়াইফের কাছে পাবে না, ফলে সে নিজে স্টিমুলেট হতে পারে না। এবং এটা হয় যে মানে ইডি বা ইরেকটাইল ডিসফাংশন যাদের আছে, এই পর্নের কারণে এমন ভাবে একটা মানে তার ব্রেন ওয়্যার হয়ে যায় যে ওই পরিমাণ স্টিমুলেশনের যে একটা লেভেল, ওই থ্রেশহোল্ড যখন পর্যন্ত সে পায় না, তখন পর্যন্ত তার কিন্তু মানে পারফেক্ট ইরেকশন হয় না। সে ওই ইরেকটাইল ডিসফাংশন, এবং সে মনে করে যে আমার মনে হয় ফিজিক্যাল সমস্যা, আসলে তো এটা কগনিটিভ সমস্যা। সেটাই। আর ক্লায়েন্ট যদি নিজের থেকে স্বেচ্ছায় আসে, আপনি দেখবেন অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসার পরিবর্তে হুজুরদের কাছে বেশি যায়। মানে ওই একটা জায়গা থেকে গিল্ট ফিল কাজ করে, ধর্মীয়ভাবে এটা নিষেধ, আমি করছি। সে এখান থেকে অ্যাকচুয়ালি বের হয়ে আসতে চায়, কিন্তু এত ঘটনাটা সে অভ্যস্ততায় পরিণত হয়ে গেছে যে সে আসলে যখন একা থাকে পারে না, বের হয়ে আসতে পারে না। কেউ আপনাকে কিন্তু নিজে থেকে এসে বলবেন না যে ম্যাডাম আমি কিন্তু পর্নে আসক্ত, আমি আপনার থেকে আসছি এই সাহায্য নিতে। আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে বুঝে যাবেন। হ্যাঁ, চলে আসে। হ্যাঁ, আপনি বুঝে যাবেন 3-4টে স্পেসিফিক কথা আছে, সে বলবে যে আমার এরকম লাগে, আমার ওরকম লাগে। মানে সোশ্যাল স্কিলনেসের মধ্যে তার কিছু এত বড় বড় গ্যাপ থাকে যা দিয়ে আপনি বুঝবেন যে এর ডেফিনেটলি পর্নে আসক্ত, যার জন্য তার এই প্রবলেম হচ্ছে। এখন আমাদের কথা তো অ্যাকচুয়ালি এই যে আমি তাকে আইডেন্টিফাই করলাম সে পর্নে আসক্ত, তারপরে সে আমার কাছে স্বীকার করলো, তারপরে এই সমস্ত কিছু না। আমার কথা হচ্ছে আমার প্রায়োরিটি আমার ক্লায়েন্ট। সে ভালো হতে চাচ্ছে বা সে একটা স্বাভাবিক জীবনযাপন করতে চাচ্ছে, তাকে স্বাভাবিক জীবনযাপনের কতটুকু হেলদি ওয়েতে পরামর্শ না দিয়ে সাহায্য করা যায়। হ্যাঁ, রাইট, সাহায্য করা যায়। কিন্তু যদি এটা অ্যাডিকশন হয় সেই ক্ষেত্রে সাহায্য করাটা একটা চ্যালেঞ্জিং। কারণ আপনি স্মার্টফোন ছাড়া তো এখন কিভাবে থাকবেন? আর স্মার্টফোন থাকলে আপনার হাত নিষ্পিস করবে, ব্রেন আপনাকে বলবে ওটা দেখো, ওটা দেখো, ওই যে তুমি একা আছো, কেউ নাই, আচ্ছা আজকে একদিনই তো, কিচ্ছু হবে না, তুমি দেখো। সো যদিও এটা ইম্পসিবল না, থেরাপি কাউন্সেলিং এর মাধ্যমে আপনি পর্ন অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারবেন, বা আপনার পরিচিত যদি বা আপনার ফ্যামিলির কোনো সদস্য যদি এই প্রবলেমের মধ্যে থাকে, বা আপনি বের হয়ে নিজে আসতে যদি পারবেন। এই প্রবলেমের মধ্যে থেকে থাকেন, হ্যাঁ, বের হয়ে আসতে পারবেন। কিন্তু ম্যাডাম যেটা বলছে যে ইটস নট ইজি, আপনাকে ওই দায়িত্বটা নিতে হবে, ওই কমিটমেন্ট থাকতে হবে যে আপনাকে নিয়মিত থেরাপিতে এসে এবং যে প্রসিডিউর মেইনটেইন করার কথা, তাই না ম্যাডাম? হ্যাঁ রাইট, যে প্রসিডিউরটা মেইনটেইন করার কথা বললেন থেরাপিস্ট, সেটা আপনাকে অনেস্টির সাথে মেইনটেইন করতে হবে ফর ইওর বেটারমেন্ট, তাহলেই হবে ইনশাআল্লাহ। একটা জিনিস আমার মনে পড়লো ম্যাডাম, একজন ক্লায়েন্ট, উনি ইয়াং ছেলে, মিড-20s এর বয়স, তার কিছু ট্রমা আছে, ছোটবেলায় কিছু ট্রমা ছিল মেয়েদেরকে নিয়ে, এবং উনি যখন এসছেন আমার কাছে, প্রথমে অন্য সাইকোলজিস্টের কাছে দেওয়া হয়েছে, সে 2বার সাইকোলজিস্ট চেঞ্জ করে আমার কাছে এসছে, কারণ 2টাই ছিল ফিমেল সাইকোলজিস্ট, এবং সে ফিমেল সাইকোলজিস্টের কাছে যাবে না, সে ফিমেলদেরকে সহ্যই করতে পারে না, দেখতেই পারে না, এবং তার মনে হয় যে গিয়ে মারবো আমি, এটা সে আমাকে বলে। কিন্তু তার কিছু আচরণ, আপনি কিছুক্ষণ আগে বললেন যে কিছু জিনিস পাওয়া যায়, আমি দেখলাম তার সেলফ এস্টিম এত লো, অন্য পুরুষ মানুষদের সামনে যে সে কোনো কথা বলবে সেটাও সে পারে না, কনফ্রন্ট করতে পারে না। সবকিছু মিলে আমি
ওই দিকে নিয়ে গেলাম কনভারসেশনটা, এবং পরবর্তীতে সে স্বীকার করলো যে আমি আসলে হেভিলি পর্নে এডিক্টেড। কতটুকু এডিক্টেড, তার নিজস্ব কোনো বেডরুম নাই, সে বেডরুম তার বড় ভাইয়ের সাথে শেয়ার করে, তার চেয়ে বেশ বড় তার ভাই। তো ভাই তো জব করে, সে তো জবলেস, সে রুমে ওই প্রাইভেসিটা পেয়ে যায় দিনের বেলা। কিন্তু এরকমও হয়েছে, ক্লায়েন্ট নিজে আমাকে বলেছে, রাত্রেবেলা তার ভাই কম্পিউটার বসে কাজ করছে এবং সেই ক্লায়েন্ট বেডে বসে আছে, এবং সে এতটুকু এডিক্টেড, সে তার ভাই রুমে থাকা অবস্থাতে সে ফোন চাপতে চাপতে ওই পর্ন দেখে, এবং সে কাঁথা বা ব্ল্যাঙ্কেট কিছু একটা ছিল সেটা নিচে সে মাস্টারবেট পর্যন্ত করে। যখন মাস্টারবেট করা শেষ হয়েছে তখন তার রিয়েলাইজ হলো যে আচ্ছা ভাইয়া তো অবশ্যই টের পেয়েছে, একটা মানুষ রুমে থাকলে মাস্টারবেট করলে আমি যতই মানে ইয়ে করি, ক্লায়েন্টের কথা যে আমি যতই গোপনীয়তা মানে কাঁথা কম্বলের নিচে থাকি, কিন্তু ভাইয়া তো মনে টের পেয়েছে। তখন আমার কাছে অনেক গিল্টি লাগছে যে আমি এটা কি করলাম, ভাইয়া তো টের পেলো। তো এত বড় গিল্ট তাকে কিন্তু পর্ন এডিকশন থেকে বের করতে তেমন একটা হেল্প করেনি, আনলেস থেরাপিউটিক যে প্রসেসগুলো আছে এগুলো যখন সে ম্যাডাম মেনটেন করেছে একটা সময় নিয়ে, আস্তে আস্তে বেটারমেন্টের দিকে গিয়েছে। বাট মানে এটা যদিও শুনতে ভালো লাগছে, বাট আনফর্চুনেটলি একটা স্যাড নিউজ হলো, সে একটা সময় পরে যখন দেখেছে যে মোটামুটি ভালো, তখন সে কি করে আর আসে না, থেরাপিতে আসে না। অনেক দিন পরে ম্যাডাম ফোন দেয়, অনেকদিন বলতে 3 মাস 4 মাস 6 মাস পরে ফোন দিয়ে বলে যে আমার তো আবার একটু অবনতির দিকে, কি করি। আবার আসে, একটা দুইটা সেশন নেয়, একটু ভালো হয়, আবার আসে না। তো উচিত ম্যাডাম আসলে আপনি একটু বলে দেন সবাইকে যে আসলে কিভাবে এই বিষয়টা মেনটেন করা উচিত যেন। আচ্ছা, যে কোনো সিভিয়ার মানে সাইকোলজিক্যাল সমস্যাতে মানে আমাদের কিন্তু যখন আমরা থেরাপিস্টের কাছে যাব, আমাদের মাথায় রাখতে হবে কমের পক্ষে মানে নর্মালি আমরা বলি 12টা সেশন। আপনি যদি 12টা সেশন পর্যন্ত আসতে না চান, অ্যাটলিস্ট আপনাকে 10টা বা 8টা সেশন মেনটেন করতে হবে। এর চাইতে কম হলে আপনি এইটার কোনো আউটকাম পাবেন না। আপনি ব্যাপারটা বুঝেন, এইটা একটা থেরাপি বা এইটা একটা টক থেরাপি। হয় আপনার সাথে কথা বলতে হবে, নয়তো আপনাকে সামান্য কিছু কাজ করতে দেওয়া হবে বা হোমওয়ার্ক দেওয়া হবে, যেটা সম্পূর্ণই যদিও সায়েন্টিফিক বেসড, তারপরেও কিন্তু এইটা কোনো ওষুধ না যে আপনি একটা মেডিকেশন হলো সেটা থেকে আপনি খেলেন বা করলেন আপনি ভালো হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু সেটা না। হ্যাঁ, কাজে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। থেরাপির সেশনের ধারাবাহিকতা মেনটেন করবেন যদি নিজেকে সত্যিকার অর্থে একটা মানে গিল্ট ফিলিংস থেকে বের হয়ে আসতে চান এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান। এইটা পাশাপাশি আমাদের দেশে একটা বড় ট্যাবু আছে, জি থেরাপিস্টের কাছে কেন যাবো, আমি কি পাগল? হ্যাঁ, সাইকোলজিস্ট হলো পাগলের ডাক্তার, থেরাপিস্টের কাছে আমি কেন যাব, বা নিজেকে ছোট মনে করা যে আমি থেরাপিস্টের কাছে যাওয়া মানে আমি কি জানি ছোট হয়ে গেলাম। আচ্ছা, তাইলে এখন আপনাকে বুঝতে হবে যে আমি যদি ডাক্তারের কাছে আমার পেটের মানে ক্যান্সারের মতন একটা মরণ ব্যাধি বা ডায়াবেটিক্সের মতন একটা মানে মানে দুরারোগ্য ব্যাধি, যেটা আরোগ্য হওয়া প্রায় অসম্ভব কিন্তু এটা ম্যানেজেবল, এই সমস্তর জন্য আমরা যদি ডাক্তারের কাছে যেতে কোনো রকম অস্বস্তি বোধ না করি, তাহলে আমার মানসিক একটা জায়গার থেকে আমি এই মানে সমস্যাটা থেকে বের হওয়ার জন্য একজন প্রফেশনালসের কাছে যাব এবং এটা কিছুদিন আমি মেনটেন করব, এটাতে এত মানে খারাপভাবে দেখার কিছু নাই আসলে। জাস্ট আপনি ধারণাটা বা চিন্তাটা আপনি চেঞ্জ করলেই আপনি ভাববেন হ্যাঁ আমার প্রয়োজন হয়েছে, আমি গেছি, আমার কথা বলে ভালো লাগছে, গেছি। আত্মীয় স্বজনের সাথে বলা যায় না, কলিগসের সাথে বলা যায় না, কিছু প্রাইভেসি মেনটেন হয় না, বা কখনো কখনো কিছু প্রাইভেট কথা বলা যায় না। এমন একজনের কাছে গেছি যার কাছে আমার অনেক কিছু বলা যায় এবং সে আমার কাছে নীতিগতভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার এই প্রাইভেসি কারোর সাথে লিক হবে না। তাহলে আমি মাথাটা ফ্রি করে তার সাথে কথা বলে চলে আসছি। ফর এক্সাম্পল, এই যে আমরা যে ক্লায়েন্টের কিছু কথা বললাম যে এরকম দেখেছি আমরা, এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন যে কারোর নাম কখনোই বলা হয় না, ঠিক আছে? সর্বোচ্চ কোন বয়সের মানুষ কি ধরনের করেছে এটা বলা হয়, তার সম্পর্কে তেমন কোনো ডিটেলস। হ্যাঁ, তার ডিটেলস, তার ব্যাক মানে আর কি নাম কি, সে কোথায় কি কোন অবস্থায় এখন আছে, এগুলি কিন্তু কখনোই আমরা কিছু বলা হয় না। ক্লায়েন্টের উদাহরণ আমরা এই কারণেই আনি যেন ব্যাপারটার সাথে আপনারা কোরিলেট করতে পারেন যে হ্যাঁ এরকম প্রবলেম তো আমারও আছে, বা এরকম প্রবলেম তো ওর আছে, বা ওর কাছে শুনেছি, তাহলে তো ওকে হেল্প করতে পারি, ব্যাপারটা এটার জন্য, আদারওয়াইজ মানে ব্যক্তি বিশেষকে ছোট করবার জন্য না।
তো আমরা আজকে আলোচনা করলাম, আলোচনার আসলে অনেক জায়গা তাও বাকি থেকে যাবে, তাই না? অনেক জায়গা বাকি থেকে যাবে। তো আজকে আমরা এখানে আলোচনা শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তাহলে কমেন্ট করতে পারেন, আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে নিচে উপরে আমাদের কন্ট্যাক্ট করার অপশন থাকে, সেখানে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো আশা হারানো যাবে না। আপনি হতাশ হয়ে যাবেন না। আপনার বাচ্চা হোক, আপনি নিজে হন, হতাশ না হয়ে আপনার যে কোনো ধরনের প্রবলেম, সেটা যত বড় প্রবলেমই মনে হোক, যত সিভিয়ার প্রবলেমই মনে হোক না কেন, আপনার প্রথম কাজটা হবে যে এই প্রবলেমটাকে অ্যাকনলেজ করা। যে হ্যাঁ, এই প্রবলেমটা আমি অ্যাকনলেজ করলাম, আমি দেখলাম, আমি এবার এটাকে নিয়ে সলিউশন করার জন্য কাজ করব, শুরু করব। ঠিক আছে? তো নিউরোমাইন্ড ওয়েলনেস ইন্ডিয়া সবসময় আপনাদের জন্য ওপেন। আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, আপনার মতামতটা দয়া করে কমেন্টে জানাবেন। হ্যাঁ? আদৌ কোনো উপকার হলো কিনা, অথবা অন্য কোনো টপিকে, কোন টপিকে কথা বললে আপনাদের জন্য সেটা ভালো হয়। ঠিক আছে? আর আমরা এছাড়া নিয়মিত কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে। আমাদের পেজের সাথে আপনারা কানেক্টেড থাকুন, ফলো করুন আমাদেরকে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ম্যাডাম। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। সবাই ভালো থাকবেন।